তাহলে আজকে আমরা পড়তে শুরু করছি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইংরাজি সাহিত্যের ইতিহাস। রোমান্টিক যুগ আলোচনা করব। রোমান্টিক যুগ ইংরাজি সাহিত্যের ইতিহাসে একটা খুবই গুরুত্বপূর্ণ যুগ, ঠিক আছে? তাহলে ইংরাজি সাহিত্যের ইতিহাসে রোমান্টিক যুগ হলো একটা খুবই গুরুত্বপূর্ণ যুগ। এই যুগটি এমনই একটা যুগ যেটা আজও পর্যন্ত আমাদের বিভিন্নভাবে প্রভাবিত করে থাকে, ঠিক আছে? আমরা যদি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইংরাজি সাহিত্যের বিভিন্ন যুগ নিয়ে দেখি, তাহলে আমরা জানতে পারবো সবথেকে প্রথমে শুরু হচ্ছে অ্যাংলো স্যাক্সন যুগ নিয়ে। কি নিয়ে শুরু হচ্ছে? অ্যাংলো স্যাক্সন। তারপর হচ্ছে অ্যাংলো নরম্যান নিয়ে, তারপর হচ্ছে চসার নিয়ে। অ্যাংলো স্যাক্সন, অ্যাংলো নরম্যান, চসার। চসারের পর আসছে রেনেসা যুগ। কি আসছে? রেনেসা যুগ। রেনেসা যুগের পর আসছে রানী এলিজাবেথের এজ, এলিজাবেথের এজ। এলিজাবেথের পর আসছে জ্যাকোবিয়ান এজ। মহারাজা কিং জেমস ওয়ান সিংহাসনে বসেছিলেন, নামটা ছিল জ্যাকোবিয়ান এজ। জ্যাকোবিয়ানের এজের পর তিনটে ছোট্ট ছোট্ট যুগ এসেছিল, তার মধ্যে রেস্টোরেশন ছিল, রেস্টোরেশন এজ ছিল, ডক্টর জনসন এজ ছিল এবং আলেকজান্ডার পোপ এজ বা 18th সেঞ্চুরি ছিল। ছোট ছোট তিনটে যুগ, এটাকে একসাথে নিও ক্লাসিক্যাল এজ বলা হয়। নিও ক্লাসিক্যাল এজ এসেছিল এবং তারপরে পাচ্ছি রোমান্টিক যুগ, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয়। তাহলে এরপরে এসছে রোমান্টিক যুগ। নিও ক্লাসিক্যাল এজের পর আসছে রোমান্টিক যুগ এবং রোমান্টিক যুগের পর আসবে ভিক্টোরিয়ান যুগ, ভিক্টোরিয়ান যুগের পর আসবে মডার্ন যুগ। তাহলে আজকের আলোচ্য বিষয় হলো রোমান্টিক এজ। টুডে we are going to discuss about the romantic age. Romantic age is very important, but this age is specially important for what? Do you know? This age is specially important for emotion and you know a kind of simple poetry, সহজাত কবিতা এবং সহজ কবিতা। ইমোশনটাকে এত বেশি করে কবিতার মধ্যে তুলে ধরা হবে এই যুগটাতে, যেটা আমাদের কিন্তু একটা নতুন যুগের মধ্যে ঠেলে দেবে। যদিও এই যুগটা যখন আসছিল, এর আগের যুগে 18th সেঞ্চুরির শেষ দিক থেকে আমরা এর আভাস পাচ্ছিলাম, যেটা প্রিকারসর অফ রোমান্টিসিজমে দেখতে পেয়েছি, কিন্তু এই যুগটাকে ডিটেলসে বুঝতে হবে। সো লেটস গেট স্টার্ট। রোমান্টিক এজ 1800 থেকে 1832 যুগের সময়টা। 1800 থেকে 1832, 1800 থেকে 1832 এইটা হলো রোমান্টিক যুগের সময়কালটা। তাহলে টাইম পিরিয়ডের যদি কথা বলি, 1800 থেকে 1832 হলো রোমান্টিক যুগ। এই যুগের 5 জন মহাকবির নাম সব দিকে প্রথমে মাথায় ভরতে হবে। উইলিয়াম ওর্ডসওয়ার্থ, পিবি শেলি, জন কিটস, লর্ড বাইরন, এস.টি. কোলরিজ। উইলিয়াম ওর্ডসওয়ার্থ, পিবি শেলি, পার্সি বাইসি শেলি, লর্ড বাইরন, জন কিটস এবং এস.টি. কোলরিজ, স্যামুয়েল টেইলর কোলরিজ। এনাদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য এই যুগটাতে। মানে মূলত এই রোমান্টিক যুগ এনাদের হাত ধরেই রোমান্টিক যুগের সূত্রপাত। বুঝতে পারলি কিনা? তো এনাদের বিষয়ে আরো বেশ কয়েকটা বিষয় জানতে হবে আমাদের। এই মেজর পোয়েটসদের মধ্যে একটা কিন্তু পরীক্ষাতে আসছেই, এটা তুই 100% ধরে রাখ। এই যে উইলিয়াম ওর্ডসওয়ার্থ, পিবি শেলি, জন কিটস, লর্ড বাইরন, এস.টি. কোলরিজের মধ্যে 5টার মধ্যে একটা না একটা প্রত্যেক বছরেই আসবে, 100% সিওরিটি থাকছে এটা মানে আসবেই, কিছু করবারই নেই। তো তুমি উইলিয়াম ওর্ডসওয়ার্থ রেডি করো, এস.টি. কোলরিজ রেডি করো, শুধু আগের বছর কি এসছে এটা শুধু দেখে নিতে হয়। এটা একটু লেস ইম্পর্টেন্ট হয়ে যায়। লেস ইম্পর্টেন্ট হলেও তোমাকে পড়তে হবে। কেন পড়তে হবে? 5 জন মহাকবিকে পড়তে হবে। শর্ট কোয়েশ্চেন কোন দিকে যাবে? শর্ট কোয়েশ্চেনে তো তোমাকে মেরে দেবে, নালে তুমি যদি কোনো একজন মহাকবিকে ছেড়ে দাও। তার কারণ শর্ট কোয়েশ্চেন আসবে, ব্রড কোয়েশ্চেন আসবে। তাহলে পুরোটাই এই 5 জন মহাকবিকে ভালো করে পড়তে হচ্ছে। যদি এসের কথা বলি, প্রসঙ্গতে বলে রাখি, কারণ কবিতার এই যুগ, এই যুগটা মূলত কবিতার এই যুগ। তবু যদি এসের কথা বলি, ঠিক আছে, আমাদের চার্লস ল্যাম্বকে পাবো এই যুগে। কাকে পাবো আমরা? চার্লস ল্যাম্ব, যিনি পার্সোনাল এসে লিখতেন। আমরা ড্রিম চিলড্রেন পেয়েছিলাম। কি পেয়েছিলাম? ড্রিম চিলড্রেন। তো এটা একটা অসাধারণ যুগ, যেখানে মূলত কবিরা নিজেদের দাপট দেখিয়ে গেছেন। বুঝতে পারলে? রোমান্টিক যুগ নিয়ে আলোচনার পূর্বে আমাদের অবশ্যই এবার জানতে হবে রোমান্টিক কাকে বলে। হোয়াট ইজ রোমান্টিক? রোমান্টিক এজ নিয়ে তো আমরা পড়তে যাচ্ছি, কিন্তু আমাদের জানতে হবে রোমান্টিক কাকে বলে। হোয়াট ইজ রোমান্টিক? কোন জিনিসটাকে আমরা রোমান্টিক বলবো? রোমান্টিক কথাটার সাথে ইমাজিনেশন মানে কল্পনা, এটা বিশেষভাবে জড়িত আছে। রোমান্টিক কথাটার সাথে রিটার্ন টু নেচার, প্রকৃতির কোলে ফিরে চলো, এই কনসেপ্টটা বিশেষভাবে জড়িত আছে। রোমান্টিক মানে একটা ফ্রি থিঙ্কিং প্রমোট করা হচ্ছে, এই ব্যাপারটা জড়িত আছে। রোমান্টিক মানে সামথিং ন্যাচারাল, কিছু প্রাকৃতিক, এই ব্যাপারটা জুড়ে আছে। এবং রোমান্টিক মানে কল্পনা, ইমাজিনেশন, এইটাও জড়িত আছে। রোমান্টিক মানে আবেগ, এটাও জড়িত আছে। রোমান্টিক মানে সামথিং দ্যাট ইজ বিউটিফুল ইন ইউর ভিউ পয়েন্ট। তোমার দৃষ্টিকোণ থেকে যেটা সুন্দর সেটাই তোমার কাছে রোমান্টিক, এবং যেটা দেখে তুমি খুশি হও সেটাই রোমান্টিক। আমরা বলি না, হাউ রোমান্টিক দ্য সিন ইজ। সুদীপা বললো, সুদীপা একটা রামধনু দেখলো, সুদীপা রামধনু দেখার সঙ্গে সঙ্গে বলছে, বাহ কি সুন্দর রোমান্টিক দৃশ্য।
পাশে অবশ্য আকাশ, রাজকুমার, সুদীপ দাঁড়িয়ে আছে। এরা বলছে কোথায় রে রোমান্টিক, রাইট? তাহলে যেটা সুদীপার চোখে রোমান্টিক, সেটা আবার আকাশ, রাজকুমার, সুদীপের চোখে রোমান্টিক নাও হতে পারে। বুঝতে পারলে? ইট মে নট বি রোমান্টিক। তাহলে রোমান্টিক বা রোমান্টিসিজম এইটা ব্যক্তির উপর নির্ভর করে। মানে রাজকুমারের চোখে কারিনা কাপুর বা ক্যাটরিনা কাইফ রোমান্টিক হতে পারে, মেবি রাজকুমারের চোখে মনে হবে হাউ রোমান্টিক, রাজকুমার বললো, ঠিক আছে। আবার সুদীপা বলছে কোথায় রোমান্টিক রে, কি রোমান্টিক দেখছিস? তাহলে রোমান্টিকের ডেফিনেশনটা আলাদা আলাদা হতে পারে। আবার ধর আকাশের চোখে কোনো পেতনি নাচছে, ওটা আবার রোমান্টিক হতে পারে, রাইট? কোথাও ধর সুদীপ ধানের ক্ষেত দেখেছে, সবুজ ধানের ক্ষেত, ওখানে রামধনু উঠেছে, একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে, এইটা সুদীপের চোখে রোমান্টিক হতে পারে। আবার একই জিনিস একটা নতুন আইফোন একটা বেরিয়েছে, নতুন আইফোন সেট, ওটা আবার সুদীপার চোখে রোমান্টিক হতে পারে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তাহলে রোমান্টিকতার ডেফিনেশন গুলো সবার কাছে আলাদা আলাদা, হ্যাঁ না? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? তাহলে বলতো আমার চোখে যেটা রোমান্টিক তোর চোখে কি রোমান্টিক হতে হবে? নট নেসেসারি। তাহলে রোমান্টিক ব্যাপারটা প্রত্যেকের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। বুঝতে পারলে? রোমান্টিক ব্যাপারটা সবার আলাদা আলাদা, সবার নিজের দৃষ্টিকোণ থেকে বিচার করে কোনটা রোমান্টিক আর কোনটা রোমান্টিক নয়। এইটুকু বোঝা গেছে? এম আই ক্লিয়ারলি অডিবল? এম আই আন্ডারস্ট্যান্ডেবল? বোঝা যাচ্ছে আমার কথাগুলো? ঠিক। নাও দ্য পয়েন্ট ইজ দ্যাট রাজকুমার, সাপোজ রাজকুমারের মনে হচ্ছে সাপোজ আমি বলছি রাজকুমারের মনে হচ্ছে যে লিটারেচার, সাহিত্যের মধ্যে রোমান্টিসিজম খুঁজে পেয়েছে। সেখানে সুদীপা রোমান্টিসিজমকে খুঁজে পেয়েছে সত্যের মধ্যে, রোমান্টিসিজম খুঁজে পেয়েছে। আবার ম্যাডাম তুমি খুঁজে পেয়েছো রোমান্টিসিজম কিসের মধ্যে? বিপ্লবের মধ্যে, রক্তক্ষয়ী বিপ্লবের মধ্যে তুমি রোমান্টিসিজম খুঁজে পেয়েছো। বা তুমি কিসের মধ্যে রোমান্টিসিজম খুঁজে পেয়েছো? তুমি রোমান্টিসিজম খুঁজে পেয়েছো ভূত, পেতনি, ডাইনি, সুপারন্যাচারাল এন্টিটির উপর। তো সবার রোমান্টিক কনসেপ্ট গুলো আলাদা আলাদা হয়। বুঝতে পারলে কিনা? তাহলে কয়েকটা মূল জিনিস, কল্পনা হতে হবে, প্রকৃতির কোলে যেতে হবে, সবার ইন্ডিভিজুয়ালিজম যেটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, সেটাকে বেশি করে প্রমোট করা হবে, এবং সর্বোপরি এর ভাষাটা সহজ সরল হবে এই যুগে, রোমান্টিক যুগে। তাহলে রোমান্টিক কনসেপ্টটা মোটামুটি আমরা জানতে পারলাম, রোমান্টিক ব্যাপারটা কি। রোমান্টিক যুগে 5 জন মহাকবি আছে, তাদের কথাও আমরা জানলাম। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কোলরিজ, পি.বি. শেলি, জন কিটস, লর্ড বাইরন, এই 5 জন মহাকবিকে একদম জলের মতো মাথায় ভরে রেখে নাও, ঠিক আছে। এবার যদি বলি এই যুগে কিছু ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, যেই ঘটনাগুলো আজও আমাদের প্রভাবিত করে, সেই যুগটাতে রোমান্টিক যুগে কিছু ঐতিহাসিক ঘটনা ঘটেছে যেটা সমাজকে চিরন্তন সময়ের জন্য পাল্টে ফেলেছিল। কিছু ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, কেমন কি ঘটেছিল? দ্য ফ্রেঞ্চ রেভলিউশন ঘটে গেল, ফ্রান্সের বিপ্লব ঘটেছিল। ইংল্যান্ডে হয়নি, ফ্রান্সে ঘটেছিল, কিন্তু তার প্রভাব ইংল্যান্ডে পড়েছিল। 1789 আমাদের রোমান্টিক যুগ শুরু হচ্ছে 1800 থেকে, আর তার কয়েক বছর আগে 1789 তখন চলছে, তখন ফ্রেঞ্চ রেভলিউশন ঘটে গেল, একটা ফ্রান্সের বিপ্লব। ধনী মানুষদেরকে কেটে ফেলা হতে লাগলো, আর গরিব মানুষরা সমস্ত ধনীদের সমস্ত জিনিসপত্রকে নিজেদের মধ্যে ভাগ বিতরণ করে নিচ্ছিল। এইটা হচ্ছে ফ্রেঞ্চ রিভলিউশনের মূল কারণ কি? ফ্রেঞ্চ রিভলিউশনে আমরা দেখতে পাই গরিব মানুষদের উপর এক্সট্রিম চরম অত্যাচার করা হয়েছিল, এবং তারই প্রতিক্রিয়া ছিল এই ফ্রেঞ্চ রেভলিউশনটা। এটা একটা ঘটলো। আমেরিকা গট ফ্রিডম, আরো কিছুটা যদি এগিয়ে যায় আমরা দেখতে পাবো আমেরিকাও স্বাধীনতা পেয়েছিল 1776-এ। এটা হচ্ছে 1800 সালে আমাদের স্বাধীনতা পাচ্ছে, তার 1776-এ প্রায় 25 বছর আগে ধরতে পারো। কি হচ্ছে? আমেরিকা স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করছে। বুঝতে পারলে? আমেরিকা ইংল্যান্ডের প্রভাবে ছিল। ইংল্যান্ডের মানুষের সাথে লড়াই করে 1776-এ আমেরিকা স্বাধীনতা যুদ্ধ। তুই যেটা বলছিস সেটা হয়তো তুই এটা বলছিস, নিজেদের সিভিল ওয়ারের কথা বলছিস, সেটাতে আসছি না আমি। আমেরিকা গোলাম ছিল, কাদের আন্ডারে গোলাম ছিল? ব্রিটিশদের আন্ডারে গোলাম ছিল। সেই ব্রিটিশদের উৎখাত করে 1776-এ আমেরিকা স্বাধীন হয়েছিল। বুঝতে পারলে? সেই স্বাধীনতা যুদ্ধ হয়েছিল এখানে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা এলো, রিফরমেশন বিল এসেছিল 1832-এ। এটা একটা এমন একটা আইন যেটা জনসাধারণের জীবনকে পাল্টে দিয়েছিল, রিফরমেশন বিল। এখানে শিক্ষা, এডুকেশনকে হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া হয়েছিল। শিক্ষাকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এন্টিটি বা এলিমেন্ট হিসাবে ধরা হয়েছে, যেটা কারেক্ট। শিক্ষাই তো প্রয়োজন, ঠিক আছে। তুমি সঠিক সিদ্ধান্ত নেবে কি করে যদি তোমার শিক্ষাই ঠিকঠাক না থাকে? তাহলে এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আরেকটা বড় ঘটনা ঘটেছিল এই যুগটাতে, ঘটতে শুরু করেছিল, যার এক্সপোজারটা, যার চরম অবস্থাটা পরের যুগে আসবে, ভিক্টোরিয়ান যুগে আসবে। সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যা শুরুই হচ্ছিল।
শিল্প বিপ্লব শুরু করেছিল, যেটা আমরা অ্যাকচুয়ালি পাবো এর পরের যুগটাতে ভিক্টোরিয়ান এজে, এর ফলটা পেতে শুরু করবো। তো এই সমস্ত ঘটনাগুলো আমরা দেখতে পাই, যেগুলো একটা বড় সড়ো ঐতিহাসিক ঘটনা ছিল। এখন যদি বলি এই যুগে উইলিয়াম ওর্ডসওয়ার্থ, এস.টি. কোলরিজ, জন কিটস, লর্ড বায়রন, এই যে কবি, মহান কবিরা রয়েছেন, ঠিক আছে, এনাদের সম্বন্ধে একটু যদি জানি তাহলে কি হবে ব্যাপারটা যদি জানতে যাই, এক কথায় বলবো পুরো বিষয়টা। আচ্ছা, প্রোজ রাইটার সম্বন্ধে একটা দুটো লাইন জেনে নেই। এই যুগে কিছু প্রোজ রাইটারও ছিলেন, গল্প কাহিনী লিখতেন, ঠিক আছে। থমাস ডি কোয়েন্সির নাম বিশেষ উল্লেখযোগ্য। এর গল্প কাহিনী থেকে আমি বলবো এসে রচনা করতেন, মূলত এসেইস্ট বলা হয় এদের, মানে কবিতা আর প্রোজ। কবিতা, যারা কবিতা লিখছেন, আর প্রোজ মানে এসে, গল্প, এই সমস্ত, ওরা প্রোজ রাইটার আন্ডারে পড়ে যায়। তো এই যুগে কিছু এসেইস্ট ছিলেন, তার মধ্যে চার্লস ল্যাম্বের নাম বিশেষ উল্লেখযোগ্য। কি নাম? চার্লস ল্যাম্ব। চার্লস ল্যাম্ব অসাধারণ সব এসেগুলো লিখে গেছেন। আমরা ডিকোয়েন্সি, থমাস ডিকোয়েন্সির যদি কথা পাই, তিনিও দারুণ এসেইস্ট ছিলেন। আমরা যদি হ্যাজলেটের কথা পাই, দারুণ সব প্রোজ লিখে গেছেন, ঠিক আছে। এই সমস্ত এই যুগে পাওয়া যায়। আচ্ছা, যদি বলা হয় এই যুগের প্রধান বৈশিষ্ট্য কি, এই যুগের প্রধান বৈশিষ্ট্য কি? রোমান্টিক স্টাইল অ্যান্ড পোয়েট্রি বিকাম ভেরি পপুলার। এই যুগের প্রধান বৈশিষ্ট্য হলো যে এই যুগে, রোমান্টিক যুগে কবিতা প্রাধান্যতা পেয়েছিল। প্রত্যেকটা যুগের আলাদা আলাদা সেন্টিমেন্ট থাকে, আলাদা একটা করে বলতে পারি স্টোন থাকে প্রত্যেকটা যুগের। আমরা যদি রেনেসা যুগে যাই বা এলিজাবেথেন যুগে যাই, ওই যুগে যেন আমাদের মনে হয়েছে সনেট এবং নাটক, বুঝতে পারলে, এই দুটোই বিখ্যাত ছিল, ঠিক আছে। আমরা যদি অ্যাংলো স্যাক্সন যুগে চলে যাই, ওখানে আমরা দেখতে পাবো হিরোইক পোয়েমসের প্রাধান্য রয়েছে, যেখানে বিওল্ফ রয়েছে, ঠিক আছে, এলিজি রয়েছে। আমরা যদি অ্যাংলো নরম্যান যুগে চলে যাই, ওখানে রিলিজিয়াস পোয়েমকে দেখতে পাবো, অ্যালিটারেটিভ রোমান্সকে দেখতে পাবো, ম্যাট্রিক্যাল রোমান্সকে দেখতে পাবো। চসারের যুগে যদি যাই, আমরা ক্যান্টারবেরি টেলসকে দেখতে পাবো। আমরা যদি রেনেসা যুগে আসি, ওখানে মার্লোর মতো মহান সব নাট্যকার রয়েছে, শেক্সপিয়ারের মতো নাট্যকারদের আবির্ভাব হচ্ছে বলতে পারো। তো সেই যুগের ড্রামা, ওই যে রেনেসা এবং এলিজাবেথেন এজ, ওইগুলোতে ড্রামা চলেছে এবং সনেট চলেছে। ঠিক সেই রকম ভাবে যদি রোমান্টিক যুগের কথা বলি, এর টোন হচ্ছে কবিতা। এই যুগটাতে কবিতা বিশেষভাবে বিখ্যাত হয়ে গেছিল, বুঝতে পারলে। এবং কবিতাগুলো সহজ সরল ভাষায় লেখা হতো, সব দিকে ভালো জিনিস, যাতে সাধারণ মানুষ পড়তে পারে। তার কারণ এই যুগে সাধারণ মানুষের মধ্যে এডুকেশন এসেছিল। এর আগে তো সাধারণ মানুষ পড়াশোনাই করতো না, চাষবাস করতো, রাত হলে ঘুমিয়ে যেত। কিন্তু এই যুগে রিফরমেশন বিল এসেছিল, সাধারণ মানুষের মধ্যে পড়াশোনার প্রবৃত্তি জেগেছিল, সাধারণ মানুষের মধ্যে কালচার এবং স্টাডি, পড়াশোনা করতে হবে, এই ব্যাপারটা আসছিল। তো ভাষা, কিন্তু সাধারণ মানুষ পড়াশোনা করলেও একেবারে যে এলিট সোসাইটির সদস্য হয়ে যাবে হঠাৎ করে, তা তো হবে না। তাদের অক্ষর জ্ঞান হয়েছে, তারা মোটামুটি পড়তে জানে। তো সেই জন্য সহজ সরল কবিতা লেখা হয়েছিল এই যুগটাতে, যেটা উইলিয়াম ওর্ডসওয়ার্থ, পি.বি. শেলি, জন কিটস, লর্ড বায়রন, এস.টি. কোলরিজ এনারা প্রমোট করেছিলেন। বলেছেন পোয়েট্রি শুড বি অল, নট ফর এলিট ক্লাস। একটা শুধু ক্লাসের জন্য কেন পোয়েট্রি হবে? শুধু অ্যারিস্টোক্রেট সোসাইটির মানুষরা, যারা খুব ভালো পড়াশোনা করেছে, যারা পণ্ডিত মানুষ হয়ে বসে আছে, শুধু তারাই কেন কবিতা এনজয় করবে? কবিতা তো সবার জন্য হওয়া উচিত। এবং এই যুগে আমরা দেখতে পাবো কবিতার ভাষা সহজ সরল ছিল, ভেরি সিম্পল ছিল। রোমান্টিক যুগের যে কোনো কবিতা পড়বে দেখবে ভাষা সহজ সরল থাকে। তাহলে কি রোমান্টিক যুগের প্রথম ফিচার্সের যদি কথা বলি, পোয়েট্রি বিকেম ভেরি পপুলার অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ ওয়াজ ভেরি সিম্পল। বলো, এটা বুঝতে পারলি কিনা? এটা প্রথম কথা। 2 নম্বর, ক্রিয়েশন অফ হিস্টোরিক্যাল নোভেল বাই স্কট। স্যার ওয়াল্টার স্কট হিস্টোরিক্যাল নোভেল লিখতে শুরু করেছিলেন এই যুগে, যেটা অনেক বড় ঘটনা। উইমেন নভেলিস্ট কেম, দেখো কত বড় ঘটনা। মেয়েদের ক্ষমতা আমরা এখানে দেখতে পাই এই যুগ থেকে। উইমেন নভেলিস্ট থেকে দেখতে পাই আমরা, বুঝতে পারলে কিনা? মহিলা সাহিত্যিকদের দেখতে পাই। তার মধ্যে জেন অস্টিনের প্রাইড অ্যান্ড প্রিজুডিস বিশেষ উল্লেখযোগ্য, বুঝতে পারলে। জেন অস্টিন এই যুগে এসেছিলেন। এবং কি লিটারেরি ক্রিটিসিজম কেম, এই যুগে লিটারেরি ক্রিটিসিজম এসছে, মানে উইলিয়াম ওর্ডসওয়ার্থের থিওরি, এস.টি. কোলরিজের থিওরি, এই থিওরিগুলো, পি.বি. শেলির থিওরি, জন কিটসের থিওরি, লর্ড বায়রনের থিওরি, বিশেষ করে বিখ্যাত হচ্ছে উইলিয়াম ওর্ডসওয়ার্থের থিওরি, এস.টি. কোলরিজের থিওরিগুলো, ঠিক আছে, পি.বি. শেলির থিওরিগুলো, এই যে থিওরিগুলো এই যুগে এসছে। লিটারেরি ক্রিটিসিজমের যুগ এটাও বটে। প্রেজেন্স অফ গ্রেট লিটারেরি ম্যাগাজিন, এই যুগে ভালো সব ম্যাগাজিন প্রকাশিত হয়েছিল। তো এই সমস্ত বিষয়গুলো উঠে এসেছিল এই যুগে, বুঝতে পারলে। আচ্ছা, আরো কয়েকটা কোয়ালিটি আছে এই যুগে যেগুলো আমাদের মনে রাখা দরকার। রোমান্টিক যুগের কোয়ালিটি, ভ্যারিটি অফ সাবজেক্টসের মধ্যে ভিন্নতা এসেছিল। সবাই যেহেতু স্বতন্ত্রভাবে লিখছিল, সবাই যেহেতু ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করছিল,
তো তখন কি হচ্ছিল, সবাই নিজের মত অনুযায়ী ভ্যারাইটি অফ সাবজেক্ট পিক আপ করছিল, ভ্যারাইটি অফ সাবজেক্টের মধ্যে ভিন্নতা এসেছিল, বিষয়ের মধ্যে ভিন্নতা এসেছিল, সবাই নিজের নিজের মতো করে এই যুগে বিভিন্ন কবিতা লিখছিল। নেচার বিকাম ইম্পর্টেন্ট, এই যুগে প্রকৃতি সবদিকে বেশি ডমিনেটিং ফোর্স হয়ে দাঁড়ালো। এই যুগে সবদিকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে শক্তি বা সবদিকে বেশি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বা সবদিকে বেশি গুরুত্বপূর্ণ এলিমেন্ট ছিল নেচার, প্রকৃতি। ইনফ্লুয়েন্স অফ জার্মানি, এবং জার্মানির প্রভাব দেখতে পাই এই যুগে। রিটার্ন টু নেচার কনসেপ্ট, প্রকৃতির কোলে ফিরে চলো। অনেক শহর কেন্দ্রিক হলাম, অনেক শহর বানিয়ে ফেলেছি গ্রামগুলোকে, এবারে চলো প্রকৃতির কোলে ফিরে চলো, চলো জঙ্গলে ঘুরতে যাই, চলো গ্রামের দিকে ফিরে যাই, চলো গাছের নিচে বসি কবিতা লিখি, চলো নাইটেঙ্গেল পাখিকে দেখবো, চলো ওয়েস্ট উইন্ডকে দেখবো, চলো গিয়ে পর সিজন ঋতুর সৌন্দর্যকে উপলব্ধি করব। এই কনসেপ্ট আমরা দেখতে পাই, মানে রিটার্ন টু নেচার কনসেপ্ট। অনেক শহরে ঘুরে এলাম, শহরের কংক্রিটের জঙ্গল দেখে দেখে আমি ক্লান্ত, চলো প্রকৃতির কোলে ফিরে যাই। এই কনসেপ্ট আমরা দেখতে পাবো এই যুগে। রিভলিউশনারি স্পিরিট দেখতে পাবো, একটা বিপ্লবাত্মক চিন্তা ভাবনা দেখতে পাবো লেখাঝোকার মধ্যে। রোমান্টিক প্যাশন ফর মিডিয়াভেলিজম, মধ্যযুগের প্রতি ভালোবাসা দেখতে পাবো। সেই সুন্দর সুন্দর রাজকুমারী, সুন্দর সুন্দর পক্ষীরাজ ঘোড়া, সেখানে রাজপুত্র, সরোবরের নিচে একটা রাজমহল, সেখানে রাক্ষস, দৈত্য এবং ডিমন্সরা থাকবে। রাজকুমারী রাত্রিবেলাতে চাঁদের আলোর নিচে প্রে করছে। এই সমস্ত কিছু, এই যে মিডিয়াভেলিজম কনসেপ্ট, এগুলোকে রোমান্টিসাইজ করা হয়েছিল এই যুগে। বুঝতে পারলে কিনা? মধ্যযুগীয় যে চিত্র সেগুলো আমরা দেখতে পাই। ইম্প্যাক্ট অফ ফ্রেঞ্চ রেভলিউশন, ফ্রান্সের যে বিপ্লব ঘটলো, রক্তক্ষয়ী যে বিদ্রোহ ঘটলো, ঠিক আছে, সেই বিপ্লবের প্রভাবও দেখতে পাই এই যুগে। এসকেপিজম দেখতে পাই, অনেক কবি, অনেক মহান কবি নিষ্ঠুর বাস্তবতা থেকে পালানোর জন্য কল্পনার জগতে মাঝে মধ্যে প্রবেশ করে যেতেন। এটা হলো এসকেপিজম, এসকেপিজম মানে এসকেপ থেকে এসছে এসকেপিজম, পালানো, বাস্তব ছেড়ে পালানো, এইটা হলো এসকেপিজম। ব্যাপারটাকে একটু বুঝিয়ে বলি আমি ধর বলছি সামনে তোর পরীক্ষা, এক গাড়ি নোট মুখস্থ করতে হবে, আর 7 দিন মাত্র সময়, ঠিক আছে, তোর মাথা ধরে যাচ্ছে, কি করবো, চল মুভি দেখে আসি, ছাড় বাদ দে, তাহলে তুই এসকেপ করলি সিচুয়েশন, ঠিক আছে। 3 ঘন্টা হলেও ওই অ্যাভেঞ্জারের জগতে আটকে গেলি, 3 ঘন্টা হলেও ওই যে মুভিটা দেখলি, কারণ জোহরের মুভিটা, সেখানে তুই আটকে গেলি, তাহলে তুই এসকেপ করছিস কিনা রিয়েলিটিকে। সামনে তোর পরীক্ষা, এগুলো মুখস্থ করা দরকার এই নোটস গুলো, কিন্তু তুই করছিস না, তুই টিকটকের জগতে চলে গেলি, টিকটকে নাচ দেখতে শুরু করলি, ঠিক আছে, তাহলে তুই এসকেপ করছিস, কিছুক্ষণের জন্য টেনশনটা ভুলে থাকছিস। এইটা হলো এসকেপিজম। এখানে আমরা দেখতে পাবো জন কিটস নামক একজন মহাকবি রয়েছেন, তিনি তার বাস্তবটা অত্যন্ত কষ্টকর বাস্তব ছিল, তিনি বারবার কল্পনার জগতে ঢুকে পড়তেন, বুঝতে পারলি কিনা। তাই এসকেপিজমকেও দেখতে পাবো, ইগোইজমকে দেখতে পাবো। লর্ড বাইরনের কথা উল্লেখযোগ্য, ইগোইজম মানে আমি, I am everything, what matters most for me, that's I। কি বুঝলে, আমার কাছে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি হলাম সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তারপরে সোসাইটি পরে, ছাড়। ইগোইজম দেখতে পাবি, ইগোইজম, অনেকে ইগোইজমকে সেলফিশনেস বলে, বাট দেয়ার ইজ আ সাটেল ডিফারেন্স, একটা পার্থক্য আছে সেলফিশনেস এবং ইগোইজমের মধ্যে। তো এখানে আমরা ইগোইজমে দেখতে পাবো, মানে আমি এবং আমার চিন্তা ভাবনা, এটাই ফার্স্ট প্রায়োরিটি। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এখানে দেখতে পাবো ইগোইজম। এখানে কি দাও, যেমন লর্ড বাইরনের কথা, ইগোইস্টিক পোয়েট বলা হয় লর্ড বাইরনকে। মেলানকলি নোট দেখতে পাবো এই যুগে, মেলানকলি মানে দুঃখপূর্ণ, একটা দুঃখের সুর দেখতে পাবো আমরা। ন্যাশনাল সেন্টিমেন্ট দেখতে পাবো, দেশপ্রেমী হয়ে উঠেছিল সবাই, সেটা দেখতে পাবো। ভয়েস ফর ফ্রিডম, সবাই যেন স্বাধীনতার কথা বলছিল, ব্যক্তি স্বাধীনতার কথা বলছিল, যে সমাজ আমাদেরকে এত আবদ্ধ করবে কেন, আমরা তো নিজের মতো চলতে পারি, ব্যক্তি স্বাধীনতার কথা বলা হয়েছে এই যুগে। এবং কি ডিগনিটি ফর হিউম্যান, প্রত্যেকটা মানুষের জন্য মর্যাদা থাকবে, সে গরিব হতে পারে কিন্তু তারও একটা ব্যক্তি স্বাধীনতা আছে, তার একটা হিউম্যান ডিগনিটি আছে, এবং সেটাকে দিতে হবে সবাইকে, তার সেই মর্যাদাটা দিতে হবে। এই সমস্ত হাই থিঙ্কিং গুলো, মোরাল ভ্যালিউজ গুলো, এবং এই যে মডার্ন কনসেপ্ট, এই যে বলি আমরা ডিজিটাল, এই যে আমরা ডিজিটাল যুগে দাঁড়িয়ে আছে, এখানে আমরা যদি বলছি যে ডিগনিটি ফর হিউম্যান, এটা তো খুব রোমান্টিক যুগেই বলা হয়েছে এই কনসেপ্টগুলো। তাহলে এই যুগে এই সমস্ত কনসেপ্টগুলো জানতে পারি। আর 30 সেকেন্ড বলবো, বিষয়টা একটু শুনে নাও। উইলিয়াম ওর্ডসওয়ার্থ সব থেকে বড় কবি এই যুগে। উইলিয়াম ওর্ডসওয়ার্থ, ইনি প্যান্থেজমে বিশ্বাস করতেন। প্যান্থেজম মানে কি, নেচার ইজ লিভিং, প্রকৃতি হয় জীবন্ত। তিনি মনে করতেন গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, জঙ্গল সবকিছু জীবন্ত, এদের মধ্যে প্রাণ থাকে, এদের মধ্যে একটা স্পিরিট থাকে,
বুঝতে পারলি কিনা? এইটা হলো প্যান্থেসিস, নেচার ইজ লিভিং কনসেপ্ট। এটা আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আমরা থিওরির মধ্যে দেখতে পাবো। আমরা যদি এসটি কোলডি যে থিওরি দেখতে যাই, এসটি কোলডি কল্পনা নিয়ে অনেক কথা বলেছেন, ফ্যান্সি কোনটা, ইমাজিনেশন কোনটা, সেকেন্ডারি ইমাজিনেশন কোনটা, প্রাইমারি ইমাজিনেশন কোনটা, এই সমস্ত ইমাজিনেশন এবং ফ্যান্সি নিয়ে অনেক কথা বলেছেন। এবং সর্বোপরি এই এসটি কোলড্রিজ কি করেছেন, মিডিয়াভ্যালেজে মধ্যযুগের প্রতি একটা ভালোবাসা প্রদর্শন করেছেন। আমরা যদি জন কিটসের কথা দেখতে পাই, জন কিটস তিনি সত্যকে সর্বশ্রেষ্ঠ মনে করেছেন। সত্য, ট্রুথ ইজ বিউটি, বিউটি ট্রুথ। বুঝতে পারলি কিনা? জন কিটস সত্যকেই আদর্শ বলেছেন, ঠিক আছে? বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। ওনার কোটেশন, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। বুঝতে পারলি কিনা? এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার। মানে একটা সুন্দর জিনিসকে তুমি যদি দেখো, এটা সারা জীবন ধরে ওটা রিমাইন্ড করে করে তুমি আনন্দ পেতে পারবে, ঠিক আছে? বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, এটা হলো জন কিটসের। এছাড়া সেলিকে পাই আমরা, পিবি সেলি। পিবি সেলি প্রচন্ড বিপ্লবাত্মক কবি ছিলেন, রেভলিউশনে। আমাদের যেমন বাংলাতে কাজী নজরুল ইসলাম রয়েছেন, অনেক বিদ্রোহী কবি বলা হয়। সেই বিদ্রোহী আত্মা আমরা এখানেও আমরা পিবি সেলির মধ্যে দেখতে পাবো। এবং কি শেষে আমরা পাবো লর্ড বাইরনকে। কাকে দেখতে পাবো? লর্ড বাইরন। মহান কবি ছিলেন লর্ড বাইরন। খোঁড়া ছিলেন, একটা পায়ে লিম্পিং করতেন, একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতেন। কিন্তু একটা জমিদার পরিবারের ছেলে ছিলেন, ধনী ছিলেন, উচ্চশিক্ষিত ছিলেন, খুব হ্যান্ডসাম ছিলেন দেখতে। এবং তিনি চেষ্টা করে করে তিনি সাধারণ মানুষের থেকেও অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি শ্রেষ্ঠ হয়েছিলেন লর্ড বাইরন। বলা হয় লর্ড বাইরন যখন যেতেন রাস্তা দিয়ে, সমস্ত মেয়েরা কাজ ছেড়ে লর্ড বাইরনের দিকে তাকাতো। বুঝতে পারলে? এইটা ছিল লর্ড বাইরন। এবং যদি আমরা এনার লেখাও দেখি, এনার লেখার মধ্যে স্বাধীনতার কল্পনা পাই, ঠিক আছে? শেষ জীবনে ইনি অবশ্য স্বাধীনতার যুদ্ধে যোগদান করেছিলেন, গ্রীষ্মের স্বাধীনতার যুদ্ধে যোগদান করেছিলেন লর্ড বাইরন। তো এই হলো এক কথাই রোমান্টিক যুগ। 1800 থেকে 1832, মাত্র 32 সালের একটা যুগ, কিন্তু এর প্রভাব আজও পর্যন্ত রয়েছে এবং ভবিষ্যতেও এর প্রভাব থাকবে, এই রোমান্টিক যুগের প্রভাব। তার কারণ আবেগকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। যদি কবিতা ভাষা বলি, কিরকম ভাষা হয়? সাধারণত সহজ সরল হয়ে থাকে। তার কারণ যুগটা সিম্পলিসিটিতে বিশ্বাস করত। এই যুগটা সিম্পলিসিটিতে বিশ্বাস করত, আবেগে বিশ্বাস করত। ইন্টেলেকচুয়ালিটির উপর নয়, আবেগের উপর কবিতা হওয়া উচিত। কবিতা যেটা হবে শহর কেন্দ্রিক নয়, কবিতা হবে গ্রাম কেন্দ্রিক। কবিতা সোসাইটিকে নিয়ে লিখবে না, কবিতা ব্যক্তিকে নিয়ে লিখবে। এই ছিল মূলত কনসেপ্ট এই যুগের। বুঝতে পারলি কিনা? এটুকু দেখে নাও, আমরা মোটামুটি ভাবে ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারলাম রোমান্টিক যুগে। রোমান্টিক যুগে খেয়াল রাখবে, এমফেসাইজ অন ইমোশন অ্যান্ড সাবজেক্টিভিটি, ঠিক আছে? সেলিব্রেশন অফ নেচার, ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি, এইগুলো মূল কথা। রিজেকশন অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড আরবানাইজেশন, মানে শহর কেন্দ্রিক নয়, শহরে আমি যাব না, গ্রামে থাকবো। ইন্টারেস্ট ইন সুপারন্যাচারাল অ্যান্ড স্পিরিচুয়াল এন্টিটি, এইগুলোর উপর বেশি আগ্রহ ছিল। সেলিব্রেশন অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য আউটসাইডার, ইন্ডিভিজুয়ালিজমকে মানে ব্যক্তি, আমাকে আমি ফার্স্ট প্রায়োরিটি দেবো, এই ব্যাপারটা এদের মধ্যে ছিল। ইন্টারেস্ট ইন ফোকলোর অ্যান্ড ন্যাশনাল আইডেন্টিটি, হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই যুগে ফোকলোর মানে প্রত্যেকটা কালচারে নিজেদের মধ্যে কিছু গল্প তল্প থাকে, এই ফোকলোর। বুঝতে পারলে? এই ফোকলোরকে খুব বেশি গুরুত্ব দিতেন এনারা। রোমান্টিক রাইটার্স ওয়ে ড্রন টু ফোকলোর, এনারা ফোকলোরের প্রতি খুব আগ্রহী হয়ে উঠেছিলেন। মিথস, লিজেন্ডস, ঠিক আছে? এবং তাদের ল্যান্ড, তাদের কালচার, তাদের ন্যাশনাল আইডেন্টিটি, কালচারাল হেরিটেজ, এইগুলোর উপর খুব বেশি এনারা জোর দিতেন। তাহলে এক কথাই ছিল, এটা হলো রোমান্টিক যুগ 1800 থেকে 1832 পর্যন্ত। এইটুকু দেখে নাও। কার কি প্রশ্ন আছে আমাকে বলো, কোনটা সমস্যা আছে বলো, আমি এবার একে একে বোঝাবো। দেখে নাও গাইস, কাম অন।